ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, গত 15.5 বছরে বাংলাদেশে যতখানি উন্নয়ন হয়েছে তার প্রায় পুরোটাই হয়েছে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে। অভিযোগ রয়েছে এসব উন্নয়নে যে ব্যয় দেখানো হয়েছিল তার বড় অংশই আত্মসাৎ ও পাচার হয়েছে। ফলে একদিকে ঋণের বোঝা যেমন বেড়েছে, তেমনি মূল্যস্ফীতির চাপে নাজেহাল হয়েছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনীতিকরণের ফলে পুরো অর্থনীতি পড়েছে বিপর্যয়ের মুখে। ডলারের বিনিময় হার অস্বাভাবিক হারে বেড়ে গেছে, রিজার্ভ নেমে গিয়েছিল তলানিতে, যার বহুমুখী অভিঘাত পড়েছে রাষ্ট্রের নানান খাতে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার তাই অগ্রাধিকার দিয়েছে দেশের অর্থনীতির সংস্কারে। গঠন করা হয়েছে কমিশনও। শেয়ার বাজার, ব্যাংক খাত থেকে শুরু করে গুরুত্বপূর্ণ খাতগুলোর সংস্কারে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। বিভিন্ন ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে। বিভিন্ন খাতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের বদল করা হয়েছে। নীতিমালায় সংস্কার আনতে রূপরেখা তৈরির কাজও চলছে। তবে এসব উদ্যোগ সরকারি আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা কতখানি দূর করতে পারবে তা নিয়ে প্রশ্নও তুলেছিল অনেকে। এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় অর্থনৈতিক সংস্কার, চ্যালেঞ্জ ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী, অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান এবং অনলাইনে যুক্ত আছেন বিকেএমইর সাবেক সভাপতি ফজলুল হক। যাচ্ছি মূল আলোচনায়। জনাব জিয়াউর রহমান, অর্থনৈতিক সংস্কারের যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে তার মূল্যায়ন আসলে আপনার কি এখন পর্যন্ত কতখানি ভূমিকা রাখতে পারছে বলে আপনি মনে করেন? না, এটা মোটেও আশাবাদী হওয়ার মতো না। আপনি জানেন যে গত 15 বছরে যে অনিয়ম দুর্নীতিগুলো হয়েছিল বা সরকারের যত সমালোচনা হয়েছে, এগুলো তো সব দৃশ্যমান, কিন্তু এর মধ্যে রাজনৈতিক যেমন ছিল তার চেয়ে বড় আমরা মনে করি অনিয়ম ছিল অর্থনৈতিক খাতে, অব্যবস্থাপনা, দুর্নীতি, লুট সবকিছু মিলিয়ে। এবং এই যে পরিবর্তনটার পেছনে আকাঙ্ক্ষার মধ্যে কিন্তু অর্থনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষাও ছিল মানুষের মধ্যে। না হয় কিন্তু সেই আওয়ামী লীগে বিএনপি আসলো কিংবা জাতীয় পার্টি আসলো কিংবা জামাত আসলো, সাধারণ মানুষের কিছু যায় আসে না। সে ভেবেছে দেশের উন্নতি হবে, তার ভাগ্যের পরিবর্তন হবে, তার সন্তান চাকরি পাবে, একটু ভালো মন্দ খাবে, এরকমই বিষয়টা। সংস্কার হবে, লুটপাটটা বন্ধ হবে, এবং এসব কারণেই কিন্তু আমাদের তরুণরা প্রাণ দিয়েছিল। কিন্তু এই যে মূল জায়গাটুকুতে যেইভাবে যে গতিতে সংস্কারের দরকার তা কিন্তু মোটেও দৃশ্যমান হচ্ছে না। এবং একটা অদ্ভুত ব্যাপার কি, সরকারের কথার মধ্যে এক ধরনের কন্ট্রাডিকশন আছে। গত 4 দিন আগে এনবিআর এক প্রোগ্রামে আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে 3টি সংস্কার আমাদের দরকার, এর মধ্যে সবচেয়ে অগ্রাধিকার দরকার হচ্ছে অর্থনৈতিক খাতের সংস্কার। যেটাকে উনি বলছেন সবচেয়ে অগ্রাধিকার দেওয়া দরকার, সবচেয়ে দ্রুত করা দরকার, সেটি আসলে সবচেয়ে ধীরলয়ে হচ্ছে। আপনি দেখেন ব্যাংক নিয়ে মেজর কোনো কাজ দেখছেন? কীভাবে লুটগুলো হলো, কীভাবে আগামী দিনে বন্ধ করা যায়, কীভাবে মালিকদের নিয়ন্ত্রণটা মুক্ত করা যায় ব্যাংকগুলো থেকে, যেখানে স্বাধীনভাবে আপনার ম্যানেজমেন্ট কাজ করতে পারবে। কীভাবে আপনি দেখেন যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান একই ধরনের কাজ করছে, ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। ব্যাংকও দীর্ঘমেয়াদী লোন দিচ্ছে, আর্থিক প্রতিষ্ঠানও দীর্ঘমেয়াদী লোন দিচ্ছে, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানে তো দীর্ঘমেয়াদী লোন দেওয়ার কথা তৈরি করা হয়েছিল সে কারণে, কিংবা লিজ ফাইন্যান্স করার কথা। ব্যাংকের তো সেটা করার কথা ছিল না। ব্যাংকের কথা ছিল স্বল্প মেয়াদী, যেহেতু আমানত নিচ্ছে, সে হয়তো ট্রেড ফাইন্যান্স করবে, ছোটো ছোটো ফাইন্যান্স করবে। যার যে চরিত্র হওয়ার কথা, যে কারণে তৈরি করা হয়েছিল, সেগুলো যেন ওইভাবে পারফর্ম করতে পারে, রেকটিফাই করতে পারে, সে ধরনের উদ্যোগ সেটা কিন্তু নাই। আপনি কিভাবে ট্রেডের মাধ্যমে ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিংয়ের মাধ্যমে টাকা পাচার হয়েছে, সেই ফাঁকফোকরগুলো বন্ধ করার জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য এজেন্সি মিলে করবে, সেই ধরনের দৃশ্যমান কোনো ডেভেলপমেন্টও কিন্তু নাই। পাচারের টাকা, একটু আগে আপনি অনুষ্ঠান শুরুর আগে গল্পে বলছিলেন যে অনেক ঋণ খেলাপি প্রচুর টাকা হাতিয়ে নিয়ে কিংবা উন্নয়ন প্রকল্পে দুর্নীতি করে টাকা পাচার করে দিয়েছে অনেক টাকা। তার তো কিছু সম্পদ আছে, আমি যে সম্পদ আছে বিক্রি করলে হয়তো ঋণের অর্ধেকও কাভার হবে না, কিন্তু একটা সিম্বলিক একটা তাৎপর্য তো আছে, তাই না? যে আপনি সরকার খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন, তাহলে ভবিষ্যতে যারা এই ধরনের কাজ করবে তারা চিন্তা করবে যে যতটুকুই পারে সরকার কিন্তু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি এই জায়গাটা আমরা দৃশ্যমান কোনো ডেভেলপমেন্ট দেখছি না। পুঁজিবাজারে একটা টাস্ক ফোর্স করা হলো, 3 মাস সময় দেওয়া হয়েছিল, 6 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রিপোর্ট জমা দিতে পারেনি, এবং 2 দফা সময় বাড়ানো হয়েছে। এবং আপনি সালাউদ্দিন সাহেব একটা প্রোগ্রামে স্বীকার করেছিলেন যে এর আগে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল ডেট ইকুইটি রেশিও, মানে একটা প্রতিষ্ঠান দেখা গেলো মূলধন মাত্র 10 লাখ টাকা, পেড আপ ক্যাপিটাল, সে 100 কোটি টাকা ঋণ নিয়ে যাচ্ছে। এটা কখনো স্বাস্থ্যকর চিত্র না, ভালো না। তাহলে একটা মূলধনের কত অংশ পর্যন্ত ঋণ নিতে পারবে? ডেট ইকুইটি একটা রেশিও করলে তাহলে হতো কি, ব্যাংকের উপর চাপটাও কমতো, এবং এই রেশিওটা ঠিক রাখার জন্যে এখান থেকে না নিতে পারলে ঋণ পুঁজিবাজারে যেতে হতো, তাহলে পুঁজিবাজারটা সমৃদ্ধ হতো, এবং ব্যাংকের উপরে যে ঋণ খেলাপি হওয়া, বসে যাওয়া, এখন অনেক ব্যাংক টাকা দিতে পারছে, এগুলো ঘটতো না। বিনিয়োগে কিন্তু ব্যাপক স্থবিরতা চলছে, কর্মসংস্থান নাই, বরং কর্মচ্যুতি হচ্ছে বিভিন্ন জায়গায়। তো যেখানে প্রতি বছর
অসংখ্য নতুন মুখ আমাদের শ্রমবাজারে যুক্ত হয়, সেখানে আপনি নতুন যদি কর্মসংস্থান তৈরি না করেন, উল্টো বাজার আরও সংকুচিত হয়, তাহলে অবস্থাটা কোথায় হবে? যার আপনি রিফ্লেকশন দেখছেন, চুরি ডাকাতি ছিনতাই, এগুলো তো ভয়ানক রকম বেড়ে গেছে, সেটি একটি বিষয়। আপনি ব্যবসাদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। এক হলো যে নানা ধরনের ঘাত প্রতিঘাত তো গেছেই, করোনা গেল, ইউক্রেন যুদ্ধ গেল, তারপরে আবার এবার আন্দোলনকে কেন্দ্র করে একটা অনিশ্চয়তা ছিল, এবং এখনও সামনে নির্বাচন হবে কি হবে না, কখন হবে, হলে কে আসবে, কোন দল, তাদের পলিসি কি হবে, এগুলো নিয়েও কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটা উদ্বেগ আছে। সেই উদ্বেগের কারণে চাইলেও অনেক ব্যবসায়ী কিন্তু সাইডলাইনে বসে থাকছে, বিনিয়োগটা করছে না। এমন একটা সিচুয়েশনে যখন অবস্থা ত্রাহি অবস্থা, সেই জায়গায় আপনি ভ্যাট বাড়িয়ে দিচ্ছেন, সেই জায়গায় আপনি জ্বালানির দাম মূল্য বাড়িয়ে দিচ্ছেন, তো সার্ভাইভ করবে কম্পিটিশনের মধ্যে। এখন বলতে পারেন যে ভাই আমি 30 টাকার গ্যাস আপনাকে কীভাবে দেবো, আমি তো কিনে আনি 75 টাকায়। ভাই এত বছর তো এই প্র্যাকটিসের মধ্যে ছিল, আপনি পরিবর্তনটা ধীরে ধীরে করেন, একটা সহনশীল পরিবেশের মধ্যে দিয়ে আসুক, তৈরি করেন তাদেরকে, তাই না? দ্রব্যমূল্য আপনি বুঝেন, দ্রব্যমূল্যের জায়গাটা দৃশ্যমান কোনো উন্নতি কিন্তু নাই, বরং ওনারা বারবার স্বীকার করছেন অনেক সময় সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, 3টি গ্রুপের হাতে এইভাবে বন্দি। আপনি আমাদের প্রতিযোগিতা কমিশনও আছে, কিন্তু সত্যিকার অর্থে প্রতিযোগিতার কোনো জায়গা কিন্তু তৈরি নয়। আপনি তেল বলেন, আপনি চিনি বলেন, কয়েকটি গ্রুপ অফ কোম্পানির হাতে কিন্তু বন্দী, ওরা যেভাবে চায় সেভাবে কিন্তু পণ্যমূল্য ওঠানামা করে। তো আপনি কি এখন পর্যন্ত দৃশ্যমান? হয়তো 6 মাস পুরো সময়টা পর্যাপ্ত না এই ধরনের বড় সংস্কার জন্য, কিন্তু শুরুটা তো করতে হবে। আপনার কাছে এই বিষয়টা নিয়ে আমি আবার পরে আসবো। অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন, অর্থনীতির সংস্কারে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তা কতখানি সমন্বিতভাবে কিংবা সমন্বয়ের মাধ্যমে হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখেন, প্রথমে আমি সংস্কার শব্দটা দিয়ে শুরু করি। যদি আপনি বিগত 15 বছর 16 বছরের যে কথাটা বলা হচ্ছে, সেই জায়গায় গত 15 বছরে আসলেই অর্থনৈতিক ক্ষত তৈরি হয়েছে। সেটা স্পষ্ট কি 2023-এর জানুয়ারির দিকে যদি লক্ষ্য করেন, ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বর্তমান যিনি আছেন তার সঙ্গে যদি আওয়ামী লীগের অর্থমন্ত্রীর আলোচনা দেখেন, তখন কিন্তু বলছিল যে বাংলাদেশ কোভিড পরবর্তী সময়ে অনেক যে ঝুঁকিটা তৈরি হয়েছে, সেই ঝুঁকি থেকে কোনোভাবেই পরিত্রাণ পাচ্ছে না। না পাওয়ার পিছনে আসলে আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা, লক্ষণীয় দুর্বলতা। এখন সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার জন্যই বেসিক্যালি সংস্কার, বিভিন্ন ধরনের সংস্কার। যেমন যেটা বলা হচ্ছে যে শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমরা একটা ক্যাপিটাল মার্কেট গড়ে উঠতে পারছি না, অথচ স্বপ্ন দেখছি উন্নত দেশের, উচ্চ মধ্যম আয়ের দেশের। বিষয়টা হচ্ছে যে আমরা সার্বিকভাবে যদি চিন্তা করি, একটা বিপ্লব বলেন আর যেভাবেই সংজ্ঞায়িত করেন, এটা ছিল একটা বৈষম্য। সেই বৈষম্য কিন্তু আমি বলবো যে সরকারের ডাটাতে স্পষ্ট ছিল। কথা হচ্ছে আপনি উন্নত হচ্ছেন, একই সাথে সাথে একটা দেশের গিনি সহগ যখন 0.50-তে পৌঁছে, তার মানে হচ্ছে আপনি কিন্তু উচ্চ বৈষম্য দেশে পৌঁছেন। অর্থাৎ আওয়ামী লীগের একদিকে হচ্ছে যখন আপনি প্রবৃদ্ধির কথা বলেন, সেটা যেরকম উচ্চে পৌঁছে, ঠিক একইভাবে বৈষম্যের মাত্রাও চরমে পৌঁছে। এখন প্রশ্নটা ছিল এই বৈষম্যের ক্ষেত্রগুলো কোথায়? যেমন আমাদের ইয়থ পপুলেশন বাল্জ, আমরা যেটা বলি যে একটা বড় অংশ এখন 1/3-এর চেয়ে বেশি, প্রায় 36% যুবক, তাদের কর্মসংস্থান তৈরি হচ্ছিল না, বিনিয়োগ বাড়ছিল না। এই সমস্ত জায়গাগুলো যখন সংকুচিত হওয়ার পথে, ইভেন যেহেতু আর প্রবৃদ্ধি থেমে গেছে, আমাদের নেট এডিশন টু স্টক অফ ক্যাপিটাল হচ্ছে না বছরের পর বছর, অতএব আপনার সেই জায়গায় এমপ্লয়মেন্টের সুযোগ কিভাবে হবে? তাদের একটা বড় অংশই কিন্তু বিদেশে পাড়ি দিয়েছে। বাংলাদেশের পরিসংখ্যান যদি দেখেন, পৃথিবীর বাংলাদেশের বাইরের যে শ্রমবাজার, সেটা কিন্তু 10 থেকে 12 লাখ প্রতি বছর আমাদেরকে ব্যাকআপ দিচ্ছে বলে না হয় বেকারত্ব ছেয়ে যেত বাংলাদেশ। অতএব সেই পরিত্রাণ থেকেই মুক্ত পাওয়ার জন্যই কিন্তু আন্দোলন, এবং যার কারণেই কিন্তু শেখ হাসিনার সরকারের পতন। বিষয়টা হচ্ছে আমরা প্রত্যাশা করেছিলাম যে উচ্চ মূল্যস্ফীতি 2 থেকে 2.5 বছর ধরেই আমরা 10-এর কাছাকাছি মূল্যস্ফীতিতে ছিলাম, আমরা মূল্যস্ফীতি কমাবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো পলিসি নিলে আপনি 6 মাস, 9 মাস, 12 মাসেও কমার, কিন্তু কমার লক্ষণ আপনি পাচ্ছেন না। সিজনের কথা বলছেন, সেই সিজনেও পার হচ্ছে 10%-এর উপরে। কথা হচ্ছে যে মানুষ যখন তার মজুরির হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি হয়, রাস্তার মানুষ যারা বসবাস করে, তার মানে নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু হতাশ। অর্থাৎ এই সরকারে আমি বলবো যে জরিপ
যে জরিপগুলা করা হয়েছিল প্রত্যাশা নিয়ে যে ভালো করবে, তা এই সরকারের প্রতি আস্থা 80%, 90%। এখন বর্তমানে কিছু জরিপগুলার রেজাল্ট দেখেন 50%। কিছুদিন আগে একটা জরিপ হয়েছে ইয়তদের নিয়ে 4000-5000-এর উপর, সেখানে কিন্তু 50% নেমে এসেছে। অতএব বিষয়টা হচ্ছে কেন নেমে এসেছে? কারণ আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। বিনিয়োগ, একটা দেশের উৎপাদন, বড় বড় কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ী যে মালিকেই থাকুক না কেন, ব্যবসায় আওয়ামী লীগ বিএনপি না, বিষয়টা হচ্ছে এর সাথে কর্মসংস্থান জড়িত, এর সাথে আমার প্রবৃদ্ধি জড়িত, এর সাথে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে উৎপাদন বড় ভূমিকা রাখে। এখন উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে, তার ব্যবস্থা নিচ্ছেন না বলেন বিগত সরকারের দেখে, বিষয়টা তা না। এটাকে কিভাবে প্রতিহত করতে হবে, ব্যবস্থা রাখতে হবে, উৎপাদন যেন কোনোভাবেই ব্যাঘাত না হয়। ক্ষত তৈরি করেছে, আপনাকে কিন্তু সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া উচিত যে ব্যাংকে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত থেকে উদ্ধার করতে কত সময় লাগবে। সেই একটা সামান্য কথা বলতেও কিন্তু আমরা অনেক অর্থনৈতিক সংস্কারের কথা বলি, সেই সংস্কার এখন পর্যন্ত কিন্তু সঠিক সময়টা আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জানতে পারি নাই। এটা কিন্তু এক ধরনের ব্যর্থতা আমি বলবো ইন এ সেন্স। কারণ আপনি বলছেন যে খেলাপি ঋণ হয়েছে, আপনার 6 মাসে খেলাপি ঋণ বেড়েছে 82,000 কোটি টাকা, আরও কত যুক্ত হবে? এটা কি 3.5 লাখ, 4 লাখ? আপনাকে বলে দিতে হবে, বিকজ সমস্ত প্রতিষ্ঠান এখন আপনার একচ্ছত্রভাবে আপনাকে দেওয়া হয়েছে হিসাবায়নের জন্য। কি পরিমাণ দুর্নীতি হয়েছে তার রূপরেখার জন্য, কিন্তু সেই রূপরেখা পায় নাই। তাহলে কি প্রতি 3 মাস যাবে আমি কি সেই খেলাপি ঋণের সংখ্যা বাড়াবো আর বিগত সরকারকে ব্লেম দিব? আমার মনে হয় একটা সমস্তভাবে জনগণ যেভাবে হোক একটা পর্যায়ে তাদেরকে একটা বিরাট শক্তি দেওয়া হয়েছে। এটা কিন্তু অন্য কোনো সরকার, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তার কিন্তু একটা বিপক্ষ শক্তি থাকতো। আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো বিপক্ষ শক্তি এখন নাই। তারা যে শক্তভাবে দৃঢ়তার সাথে এই সংস্কারগুলোর কাজ করতে পারতো, আসলে লক্ষণ নাই। অতএব আমি বলবো যে অর্থনৈতিক ভাবে দাঁড় করানোটা আসলে বর্তমান সরকারের মুখ্য উদ্দেশ্য কিনা সেটাও কিন্তু স্পষ্ট না। আর যদি স্পষ্ট না হয়ে থাকে তাহলে যে রূপরেখা, সংস্কারে যে রূপরেখাটা থাকতে হবে সেটা হচ্ছে পরবর্তী সরকার, যেটা হচ্ছে আমরা গণতান্ত্রিক সরকার, এটা কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমি মনে করি যে যত শীঘ্র তত ভালো। কারণ হচ্ছে আমাদের বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে দেশি বিনিয়োগের যে অবস্থায় যাচ্ছে এবং বেকারত্ব যে বাড়বে সেটা কিন্তু আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি। আমরা এন্টারপ্রেনারশিপের কথা বলা হচ্ছে, যুবকরা হবে, কিন্তু সেই যুবকদের জন্য যদি সত্যিকার অর্থেই কোনো রূপরেখা না থাকে যে কিভাবে এন্টারপ্রেনারশিপ হবে, রাষ্ট্র কিভাবে ফিনান্সিং করবে। কারণ আমরা পাবলিক ইনভেস্টমেন্ট খারাপ, এখন ইয়তদেরকে যদি এন্টারপ্রেনার করতে হয় তাদের হাতে টাকা নেই, টাকা দিবেন রাষ্ট্র কোত্থেকে সেই টাকা দিবে। অতএব সেই ব্যবস্থাগুলো, রাষ্ট্র তো নিজেই আর্থিক সংকটে ভুগছে, যে কারণে কিন্তু এমন অবস্থায় উচ্চ মূল্যস্ফীতির সময় ভ্যাট বাড়ানোর যৌক্তিকতা নিয়েও কিন্তু সবাই কথা বলছে। জি, আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব ফজলুল হক, অর্থনীতি সংস্কারের মূল লক্ষ্যই তো আর্থিক কেলেঙ্কারির সুযোগ বন্ধ করা এবং জনজীবনে স্বস্তি দেওয়া। সে কাজটি কতখানি হচ্ছে? আমরা কিন্তু এখনো দেখছি মূল্যস্ফীতি ডাবল ডিজিটেই আটকে আছে। ধন্যবাদ। আমি একটু পিছনে তাকাতে চাই যে সংস্কার বিষয় নিয়ে। আমরা গত 6 মাসে সবচেয়ে বেশি শব্দটা যেটা শুনেছি, সম্ভবত সেই শব্দটা হচ্ছে সংস্কার এবং অথবা সংস্কার কমিশন। এটা মেবি এই মুহূর্তে সবচেয়ে বহুল ব্যবহৃত, সবচেয়ে জনপ্রিয় কিনা আমি জানি না, বাট সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে বা শব্দ যুগল হচ্ছে সংস্কার কমিশন। এবং পুরো বিষয়টা শুধু অর্থনৈতিক না, সামগ্রিক মানে রাষ্ট্রীয় কাঠামোর পুরো ব্যাপারটাই এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে সবাই অপেক্ষা করছে কবে সংস্কার কমিশনের রিপোর্ট আসবে। এবং ভাবটা এমন যে সংস্কার কমিশনের রিপোর্টটা খোলা মাত্রই মানে আলাদিনের আশ্চর্য প্রদীপ এসে সব কিছুর সমাধান করে দিবে। আমরা সেই একেবারে কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য অপেক্ষা করছি কবে সংস্কার কমিশনের রিপোর্ট বের হবে এবং সমস্ত ক্ষেত্রে সব প্রবলেম সলভ হয়ে যাবে। এবং অর্থনৈতিক প্রেক্ষাপটটাও এর কোনো রকম ব্যতিক্রম না। এইখানে ব্যাপারটা হচ্ছে কি, আমার মনে হয় আমরা গুলিয়ে ফেলছি যে সংস্কার একটা ভিন্ন জিনিস, আর সংস্কারের বাইরে যেটা চলমান যে জিনিসটা সেইটাকেও নার্সারিং করা কিন্তু আরেকটা জিনিস। এবং এটা শুধু অর্থনীতির ক্ষেত্রে না, এই মুহূর্তে প্রায় সব জায়গাতেই একই অবস্থা
যে আপনি রাজনৈতিক ক্ষেত্র দেখেন, যে আমি রাজনৈতিক আলোচনা যেতে চাই না, কিন্তু সেইখানেও বিষয়টা এরকম যে আমরা সংস্কার কমিশনের রিপোর্টের উপর আছি, কিন্তু দেশের যে চলমান দৈনন্দিন যে সমস্যা, সেই সমস্যা আমরা সমাধান করতে পারছি না। তো এইরকম যে একটা পরিস্থিতি, এর মূল কারণ হচ্ছে যারা নীতি নির্ধারক, আমি কাউকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করতে চাই না, কিন্তু সামগ্রিকভাবেই তাদের মানে অর্থনীতিটা, আমার পূর্ববর্তী বক্তব্য এটা বলেছেন, অর্থনীতিটা তাদের টপ প্রায়োরিটিতে আছে কিনা এই সন্দেহটা আমার বরাবরই। আপনার অনুষ্ঠানে হয়তো আমি এর আগে একবার বলেছি যে অর্থনীতি বা অন্যান্য যেখানে সুযোগ পাই আমি সেইখানে এই কথাটা বলার চেষ্টা করি যে অর্থনৈতিকটা এই সরকারের মানে টপ প্রায়োরিটিতে আছে কিনা সেইটা মানে আমার একটু সন্দেহ আছে। এবং সন্দেহটা এখানে যে এখানে হয়তো ফোকাসটা অনেক বেশি যারা অলিগার্ক, যারা টাকা পয়সা চুরি করেছেন, সেইখানে আমার পূর্ববর্তী বক্তা বললেন যে সেইখানেও খুব দৃশ্যমান নাই, কিন্তু তারপরেও পুরো কথাবার্তা, বক্তৃতা, ডেলিভারেশন হচ্ছে তাদের পেছনে। ফাইন, দ্যাটস ফাইন, সেটাও অত্যন্ত জরুরি, কিন্তু আপনি যারা অর্থনীতিকে চলমান রাখছে এখন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপনি কি করছেন? যেই কাজটা 9 মাসে ভালো হবে, 6 মাসে তার তো একটা লক্ষণ থাকার কথা। হ্যাঁ, আমরা সুফল দেখতে পাচ্ছি, আরো 5 মাস পরে এটা মানে আরো বেটার রেজাল্ট আমরা পাবো, কিন্তু আমরা তার কিন্তু কোনো সুফল দেখতে পাচ্ছি না। উল্টো আমার কাছে মনে হচ্ছে যে এই সুদের হারে মানে এই অস্বাভাবিক বৃদ্ধি, অল্প সময়ের মধ্যে সুদের হার 6%, 7% বৃদ্ধি, এইটা অন্য সবাইকে একটা বাড়তি ঝামেলার ভিতরে ফেলে দিয়েছে। এবং এইটাও পণ্য মূল্যের উপরে আরো বাড়তি কোনো মানে ফ্যাক্টর যোগ করছে কিনা সেটাও কিন্তু একটা বিবেচনার বিষয়। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে এটারও একটা ইম্প্যাক্ট পণ্য মূল্য বৃদ্ধির ক্ষেত্রে থাকতে পারে, কারণ যিনি পণ্য উৎপাদন করছেন বা পণ্য আমদানি করছেন তিনিও কিন্তু ঋণ নিচ্ছেন, তো এই বাড়তি ইন্টারেস্ট তাকেও দিতে হচ্ছে। আমি বলবো একটা হচপচ অবস্থার ভিতর দিয়ে সবকিছু চলছে, এবং কোনো কিছুই আমি যদি শেষ করতে চাই এই কথা বলি, আমার মনে হচ্ছে না, ক্ষুদ্র জ্ঞান, আমি অর্থনীতিবিদ না, আমি বিশ্লেষণ, আমি ব্যবসা প্রশাসনের ছাত্র, একজন ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু আমার সাধারণ জ্ঞান বলে যে কোনো কিছুই ঠিকঠাক মতো চলছে না। ধন্যবাদ আপনাকে জনাব জিয়াউর রহমান। দেশের অর্থনীতিকে টেকসই ভিতের উপর দাঁড় করাতে কোন কোন জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া, বিশেষ করে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? মানে প্রায়োরিটিটা ঠিক করা, যে কোন খাতগুলোতে আমি প্রথমে কাজ করব আপনার? আমি মনে করি যে সবার আগে প্রতিষ্ঠানগুলো কিন্তু গত 15 বছর শেষ হয়ে গেছে। প্রতিষ্ঠানকে যদি শক্তিশালী না করতে পারেন, প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত না করতে পারেন, তাদের ক্যাপাসিটি না বাড়ে, তাহলে কিন্তু আপনি বাকি সংস্কারও করতে পারবেন না, কিংবা কোনো সংস্কার যদি করা হয়, চাপিয়েও দেওয়া হয়, সেগুলো কিন্তু বাস্তবায়ন বা ধরে রাখা সম্ভব হবে না। সুতরাং আমি মনে করি বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং বিএসসিসি সহ যে প্রতিষ্ঠানগুলো আছে, সে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে, তাদের কাজের গতি বাড়ানো, তাদের ওখানে যে দুর্নীতি আছে সেই দুর্নীতিগুলো দূর করার ব্যবস্থাও করতে হবে। কারণ আপনি অতীতের যদি অনিয়মের কথা বলেন ব্যাংকিং সেক্টরে, বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তার কথা তো আমরা শুনি, একদম কোনো ধরনের যোগ সাজস ছাড়া কিংবা প্রশ্রয় ছাড়া এতটা অবাধে লুট কিন্তু হতে পারতো না। তাহলে যারা যারা দোষী ছিল সবাই কি বাংলাদেশ ব্যাংক থেকে বের হয়ে গেছে? তা তো না, আর অনেক নিশ্চয় লোক আছে। তাহলে সেগুলো চিহ্নিত করতে হবে, কোন সিস্টেমগুলো ঠিক করতে হবে। ঠিক আছে, এই মুহূর্তে আমি দুটো বিষয়কে অগ্রাধিকারের কথা বলবো যদি জায়গা হিসেবে ধরেন। একটি হচ্ছে আপনার কর্মসংস্থান অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। আর আরেকটি হলো দ্রব্যমূল্য, যেহেতু মানুষ আসলে দীর্ঘদিন ধরে সাফার করছে, আর এখন একের পর এক ভ্যাট কিছু প্রত্যাহার করেছে, কিন্তু এই যে ভ্যাটটা প্রত্যাহার করলো, ভ্যাটটা আর উপরে ঘোষণার পরপর তো কিছু জিনিসের দাম বেড়ে গেছে, প্রত্যাহারের পরে কি আবার সেটা অ্যাডজাস্ট হয়েছে? সে তথ্য কি আছে? এগুলো কিন্তু বাংলাদেশে হয় না, একবার বাড়ার পরে হয় না। এরকম নানা জায়গাগুলো তো রয়ে গেছে, সামনে আছে রমজান, সেই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে। এবং ফজলু ভাই যে কথাটা বললেন, আমিও খুব অবাক হয়েছি যে এই সরকারের অন্তত 2 জন উপদেষ্টা খুবই নাম করা অর্থনীতিবিদ, খুবই স্কলার মানুষ। আমাদের এই কারণে আশাবাদ অনেক বেশি ছিল, এবং ওনারা এর আগেও বড় বড় দায়িত্ব পালন করেছেন, এমন না যে মাঠ পর্যায়ের সাথে যোগাযোগ ছিল না। কিন্তু আমরা যেমন বললো যে ভ্যাট বাড়লেও মানুষের কষ্ট হবে না, এটা যেমন একটি কথা। আর আরেকটি কথা, আমি হাসবো না কাঁদবো না কী করবো আমি ঠিক বুঝে উঠতে পারিনি যখন বলা হলো ভ্যাট বাড়ানোর সমস্যা নেই, টেবিলের তলা দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট দেওয়া ভালো। এই গ্যারান্টি উনি দিতে পারবেন যে বাড়তি ভ্যাট দিলে আমাকে, নাকি যখন করের হার বেড়ে যায় তখনই দুর্নীতি বেড়ে যায়, তখনই আন্ডার হ্যান্ডেলিংগুলো বেড়ে যায়? আমরা তো সারা জীবন এটাই শুনে আসছি, এবং এটাই বাস্তবতা। আর এই একটা ভিন্ন একটি ভাষ্য আসলো এই বিষয়টার, এটা কীভাবে মানে এটা দিয়ে কেটে জাস্টিফাই করে? না, কোনোভাবেই না। সরকারের কয়েকটি জায়গা এই মুহূর্তে খুব অগ্রাধিকার ভিত্তিতে শুরু করা উচিত। একটু আগেও আমি বলেছি, আবার ফজলু ভাইও বলেছেন যে
আমরা মানুষ যেটুকু দেখতে পাই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, দৃশ্যমান কিছু ডেভেলপমেন্ট যদি আসে মানুষের আস্থা বাড়বে এবং মানুষ সরকারকে সংস্কারে আরও সহায়তা করবে। কিন্তু মানুষকে যদি স্বস্তিতে না রাখা হয়, মানুষ যদি দৃশ্যমান কোনো পরিবর্তন না দেখে, তাহলে এখন যে একটা রাজনৈতিক অনিশ্চয়তা আছে, যে একটি মবের একটা অবস্থা চলছে, সব জায়গায় বিশৃঙ্খলা চলছে, এগুলো কিন্তু আরও বেশি বেড়ে যাবে। যখন মানুষের মনে হতাশা আসবে, আশা থাকবে না, তখন কিন্তু সে নিজেও কিন্তু এই ধরনের পরিস্থিতির সাথে যুক্ত হয়ে যাবে। যে যুক্তটা হয়েছিল সরকারের শেষ সময় আছে সরকারকে তাড়ানোর জন্য, আওয়ামী লীগ সরকারকে তাড়ানোর জন্য, সেই জায়গায় যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে মানুষের ক্ষোভ কিন্তু গিয়ে আবার এরকম হবে যে আবার মানুষ মনে করবে আমার কোনো লাভ নাই, সুতরাং যা ঠিক আছে চিন্তা করছে তাই আমিও চিন্তা করি, ও দুর্নীতি করছে আমিও দুর্নীতি করি, এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়, একটা বড় অবস্থা তৈরি হবে। সাধারণ মানুষ এই যে মাচ্ছন্যায়ের মতো যে একটা অবস্থা ছিল, বড়রা ছোটদের গিলে খেলে ফেলতো, এখন মনে হচ্ছে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। এটা যেন না হয়, সরকারকে সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে অবশ্যই। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর সাদ হোসেন। অর্থনীতির সংস্কারের ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি চ্যালেঞ্জগুলো দেখছেন? চ্যালেঞ্জগুলো হচ্ছে কি, যে জিয়া ভাই স্পষ্ট করেছেন যে আসলে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা কিন্তু একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন। আজকে যেহেতু অর্থনীতির সংস্কার নিয়ে, অতএব আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে কিন্তু আমরা জানি যে কি অবস্থায় রয়েছে, কারণ যে দেশে 12 থেকে 14টা ব্যাংকের অস্তিত্ব নাই বললেই চলে, তাদেরকে এখন বাঁচানোর জন্য চেষ্টা চলছে। আর বাকিগুলোর অবস্থাও খুবই খারাপ, 10 থেকে 12টা হয়তো খুব ভালো, মোটামুটিভাবে ভালো আছে, প্রফিটে আছে। এখন বিষয়টা হচ্ছে এইটা বিষয় না, সার্বিকভাবে যদি চিন্তা করেন এই সেক্টরটা হচ্ছে ইন্টারমিডিয়ারি, তাই না? এখন বিষয় হচ্ছে ইন্টারমিডিয়ারি, মধ্যস্থতাকারী, আমার ডিপোজিট রাখছে দিচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি দেখতেছেন 3.5 লাখ কোটি IMF-এর পূর্বাভাস যে আমার ঋণ খেলাপি হতে পারে, তার মানে হচ্ছে ডিপোজিটর হিসাবে আমি তো আস্থাহীনতায় ভুগি। অতএব সেই আস্থাহীনতা, একটা প্রতিষ্ঠানের প্রতি যদি ডিপোজিটরদের আস্থাহীনতা তৈরি হয়, সেই দেশটা তো আর সামনের দিক যাওয়ার কোনো লক্ষ্য নেই, দেখি না। অতএব চ্যালেঞ্জ হচ্ছে এই আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো, অর্থাৎ প্রতিষ্ঠান যখন তার নর্মস, ভ্যালুজ এবং প্র্যাকটিস যখন ডিফারেন্ট হয় এই জায়গাগুলো থেকে, তখন কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারে না। আমি স্পষ্টতই বলবো যে আমি যে প্রতিষ্ঠানে আমি কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি, এইভাবে যদি সবাইকে জিজ্ঞাসা করেন, তাহলেই কিন্তু এর উত্তর পেয়ে যাবেন যে প্রতিষ্ঠান বিফোর 5ই আগস্টের পরে প্রাতিষ্ঠানিক জায়গা কি কোনো জায়গায় পরিবর্তন হয়েছে কিনা, গভর্নেন্সের পরিবর্তন হয়েছে কিনা, সেই জায়গাগুলা বলে দিবে। অতএব এটা প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে যে মূল্যস্ফীতি, সেটা বিগত সরকারেরও একটা চ্যালেঞ্জ ছিল, ক্ষোভের কারণেও কিন্তু যে বড় ধরনের মানুষ একত্রিত রাস্তায় নেমেছে, সেটা কিন্তু মূল্যস্ফীতি একটা বড় কারণ ছিল। এবং সেই মূল্যস্ফীতি এখন যখন একটা ফুড ইনফ্লেশন একটা দেশের 14% যায়, আপনি যখন 6% মজুরির কথা বলেন, একটা দেশের প্রকৃত জিডিপি যখন আপনি স্বপ্ন দেখেন সর্বোচ্চ 4.1% হতে পারে এই বছর, বিষয় হচ্ছে আপনি সর্বোচ্চ প্রবৃদ্ধি চান এবং তার মধ্যেও ইনইকুয়ালিটিটা একটা বড়। তার মানে হচ্ছে আমাদের দেশে যে গ্রোথ হয়, প্রবৃদ্ধি হয়, সেই প্রবৃদ্ধির ডিস্ট্রিবিউশনটা যদি দেখেন, সেটার কারণেই কিন্তু ইনইকুয়ালিটি বাড়ছে। যে বৈষম্য যে বাড়ছে, সেটা হচ্ছে এই গ্রোথটা, যেটা অতিরিক্ত আয়, এটা কিন্তু কনসেন্ট্রেটেড ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ পিপুল, কিছু মানুষের কাছে যাচ্ছে, যে কারণে বৈষম্য বাড়ছে। অতএব সেই বৈষম্য কারণেই যদি এই সরকার আসে থাকে, বৈষম্য কমানোর জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছে, যখন অর্থনৈতিক পলিসি নেওয়া হবে, সেই জায়গাটা স্পষ্ট করা উচিত যে আমরা বৈষম্যকে কমানোর জন্য এই পলিসিগুলা নেওয়া হচ্ছে। তার জাস্টিফিকেশন কিন্তু জনগণ রাখতেই পারে এই সরকারের প্রতি। ধন্যবাদ। জনাব ফজলুল হক, কর্মসংস্থান সৃষ্টি করতে হলে দেশে ব্যাপক ভিত্তিক শিল্পায়ন প্রয়োজন, কিন্তু বিনিয়োগ পরিবেশের দিক থেকে বাংলাদেশ রয়েছে শেষের কাতারে। এই জায়গায় কোনো সংস্কার উদ্যোগ কি আপনি দেখছেন? না, কোনোভাবেই না। এটা মানে কোনো সংস্কার, আমি যেটা আমার পূর্ববর্তী টার্মে আমি বলেছিলাম যে কোনো কিছু ঠিকঠাক মতো চলছে না। বিনিয়োগ সম্ভবত এখানে প্রধানতম যতগুলি খাত তার ভিতরে একটা। আপনি যখন আপনার চলমান ব্যবসাটাই ঠিকঠাক মতো চালাতে পারছেন না, তখন আপনি তো পাগল না যে আপনি নতুন আরেকটা বিনিয়োগের কথা চিন্তা করবেন। আপনি নিজেকে চিন্তা করেন। এবং মানে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা যখন বিনিয়োগে এগিয়ে আসছে না, এবং পরিস্থিতি যখন এরকম যে ব্যাংক টাকা দিতে পারছে না, ব্যাংকের অফিসাররা ভয়ে থরথর করে কাঁপছে, তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তো এরকম একটা জায়গায় নতুন বিনিয়োগকারী কিভাবে বিনিয়োগ করবেন? এবং আমার পূর্ববর্তী বক্তা একজন বলেছেন যে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, চমৎকার।
কিন্তু তারা কিভাবে উদ্যোক্তা হতে পারবেন, তাদের আর্থিক সংস্থানটা কি হবে, সেটার কিন্তু কোনো রূপরেখা আমরা পাইনি। হ্যাঁ, এবং সেটা ভিন্ন অবশ্য মূল বিনিয়োগের মানে বাইরে তারা মানে তরুণদের বিনিয়োগটা বা মানে তাদের হয়তো আত্মকর্মসংস্থানের বিষয়টা উনি উল্লেখ করেছেন, কিন্তু মূল বিনিয়োগের যে ধারা, সেই ধারাটা যদি আমরা আসতে চাই, সেই ধারায় এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে, কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন না কিন্তু। হ্যাঁ, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় খাত, অর্থনীতি সবচেয়ে বড় খাত গার্মেন্ট শিল্পে অস্থিরতা কিন্তু এখনো আছে। আগে পত্রিকা হয়তো প্রতিদিন বড় বড় আকারে আসতো, যেটা এখনো প্রতিদিনই কোনো না কোনো কারখানায় ঝামেলা অব্যাহত আছে। এইরকম একটা পরিস্থিতিতে যারা মানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা তো নতুন বিনিয়োগের কথা চিন্তা করতেই পারছে না, বা নতুন বিনিয়োগের জন্য যে সার্বিক একটা পরিস্থিতি দরকার, সেই বিনিয়োগের পরিস্থিতিটা এই মুহূর্তে বাংলাদেশে বিরাজ করছে বলে আমি মনে করছি না। আর আপনি দেশীয় বিনিয়োগকারীরা যখন দেশে বিনিয়োগ করছে না, তখন বিদেশি বিনিয়োগকারীদের পিছনে মানে দৌড়ানোটা সময় নষ্ট, অর্থ অপচয় এবং আপনার এফোর্টের অপচয়। আপনি পরিস্থিতি ভালো না করে শুধুমাত্র হ্যাঁ এইটা আপনি লোক দেখানোর জন্য বলতে পারেন যে আমরা এতগুলো সেমিনার করেছি, আমরা ওইখানে করেছি, আমরা এত বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছি, যেটা সরকারি ভাষ্য খুব প্রতিশ্রুতি, তারা মানে ওই কোনো ফেয়ার শেষ হলে পরেই আমরা জানি যে এত বিলিয়ন ডলারের অর্ডারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। ওইটা যারা ফেয়ার সংশ্লিষ্ট থাকেন তারা জানেন এই পুরো এই ফিগারগুলি ফেক। হ্যাঁ, তো এইরকম আমি ফেক বলবো না কথাটা, হয়তো যে এইটা খুব বাস্তব ভিত্তি নাই। আপনি বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া আর বিনিয়োগের জন্য অর্থায়ন আসার ভিতরে মানে গ্রে এরিয়াটা অনেক বড়, অনেক বড়। এবং এই জায়গাটাতে আমি কার্যকর কোনো পদক্ষেপ দেখছি না। বিনিয়োগের অনেক আমাদের অনেক এক্সপার্ট আমরা নিয়োগ দিয়েছি, সরকার অনেক এক্সপার্ট নিয়োগ দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য, কিন্তু এক্সপার্টের কথা একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে আসবে না। উনি বিনিয়োগ করার আগে সার্বিক পরিবেশটা উনি ওনার মতো করে ওনার চ্যানেলে সব রকম ভাবে, সেটা দেশি হলে তো করবেই, বিদেশি হলে উনি ওনার চ্যানেলে সরকারি ভাষ্যটার উপরে উনি হয়তো একটা আস্থা কিছুটা রাখবেন, কিছুটা রাখবেন না, সেটা ওনার ব্যাপার, কিন্তু উনি ওনার চ্যানেলে সব রকম মানে বিশ্লেষণ করেই তারপরে উনি বিনিয়োগ করার সিদ্ধান্তটা নেবেন। সো যেখানে দেশীয় বিনিয়োগকারীরাই বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না বা আস্থা পাচ্ছেন না, বা উল্টো কথায় তাদের চলমান ব্যবসা বাণিজ্যই তারা ঠিকঠাক মতো টিকিয়ে রাখতে পারছেন না, সেরকম একটা জায়গায় আপনি নতুন বিনিয়োগ রাতারাতি আগামীকাল বা আগামী 3 মাস 6 মাসে এই পরিস্থিতির কোনো বড় উন্নতি হবে আমি এটা মনে করছি না। এবং কর্মসংস্থান এই বিনিয়োগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সব মিলিয়ে মানে আমি ব্যক্তিগতভাবে নিজেকে মানে আমাকে যারা চিনেন তারা জানেন আমি অনেক বেশি পজিটিভ কথা বলি, কিন্তু আমি আসলে অনেক পজিটিভ হওয়ার চেষ্টা করেও মানে ঠিক কিভাবে পজিটিভ বলবো সেটা আমার নিজের সঙ্গে নিজে প্রতারণা করা হয়। আমি সরি যে মানে আমি আসলে খুব ভালো আশার আলো ইমিডিয়েট কিছু হবে আমি দেখতে পাচ্ছি না। এখন ওই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বের হওয়ার পরে যদি আপনি কি একটা দুইটা ইতিবাচক কোনো কিছুই দেখছেন না? ইতিবাচক একটা দিক ধরেন, আমি যদি রপ্তানি খাতে আছি, গার্মেন্টস সেক্টরে আমি ইতিবাচক সংবাদ এইটাই দিতে পারি যে আন্তর্জাতিক বাজারে যে একটা মন্দা যে ভাব ছিল, সেই মন্দা ভাবটা কিন্তু কেটে গেছে। বাজারগুলো অনেক চাঙ্গা হয়েছে, মানে নর্থ আমেরিকা বলেন, ইউরোপ বলেন। আমি গত সপ্তাহে মেক্সিকো ঘুরে এসেছি, সেটা একটা নতুন বাজার, সেখানেও আমি ভালো সাড়া দেখেছি। তো সব মিলিয়ে আমার কাছে এই যে একটা মানে এটা আমার কাজে লাগাতে হবে, এই অপরচুনিটিটা কাজে লাগাতে হবে। সুযোগ তৈরি হলে তো হবে না, সুযোগটা গ্রহণ করবার ক্যাপাসিটি তো আপনার থাকতে হবে। আপনি যদি গার্মেন্টস সেক্টরে এখন সুযোগ তৈরি হয়েছে, কিন্তু আপনি যদি গার্মেন্টস এর বাংলাদেশের সবচেয়ে বড় হাব আশুলিয়া, সাভার, গাজীপুর, এইখানে যদি প্রতিদিন কোনো না কোনো জায়গায় এখনো গোলযোগ থাকে, তাহলে বায়ার কিভাবে কনফিডেন্টলি ওই এলাকাতে অর্ডার প্লেস করবে? সে তো নিশ্চিত না তার অর্ডারটা টাইম মতো যাবে। এখন আমরা কত তাড়াতাড়ি নিজেদেরকে গুছিয়ে এই সুযোগটা কাজে লাগাতে পারি, সেই দিকে যারা কর্তা ব্যক্তি আছেন, যারা পলিসি মেকার আছেন, তাদের আরো গভীর মনোযোগ আমি প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে জনাব জিয়াউর রহমান। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। অর্থ পাচার বন্ধ করে এবং পাচার হওয়া টাকা ফেরত আনার মতো সক্ষমতা ও দক্ষতা অর্জন তো করা দরকার। সে বিষয়ে কিন্তু আপনি আগের বক্তব্যে আপনি বলছেন, কিন্তু এর জন্য তো বহুমুখী পদক্ষেপ নেওয়া দরকার, দৃশ্যমান কিছু তো একটা দেখা দরকার। সেটা তো আমরা দেখছি না। আমরা কানে যা শুনছি তার সঙ্গে যা দেখছি তার সাথে কোনো কিছু মেলাতে পারছি না। আপনি কি বলবেন? আপনার পরামর্শ শুনেই আমাদের আলোচনা শেষ। না, আমি এটাই বলছিলাম যে ইতিবাচক কোনো একটা উদ্যোগটা অন্তত শুরু করুক, শেষ করে না যেতে পারুক। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, যেহেতু ট্রেড রিলেটেড ইয়েটা হয় সবচেয়ে বেশি, মানি লন্ডারিংটা সবচেয়ে বেশি হয় আন্ডার ইনভেস্টিং, ওভার ইনভেস্টিংয়ের মাধ্যমে। সুতরাং এই জায়গায় এলসি করছে যে পণ্যটা কাঁচামালটা আনবে, আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে কত
কি মানের পণ্য আনছে এবং সে কত টাকার এলসি, কত ডলারের এলসি করছে, সেই যেগুলো একটুখানি মনিটরিং কিন্তু চাইলে একটা কমিটি করে করা সম্ভব। কিংবা যে এক্সপোর্ট করছে, অনেক এক্সপোর্টের টাকা কিন্তু ডলার কিন্তু ফিরছে না আমাদের দেশে, প্রত্যাবাসন হচ্ছে না, কেন হচ্ছে না, কোথায় যাচ্ছে, এটা কিন্তু একটা লিস্ট করা হয়েছে যে কারা টাকা দেশে ফেরত আনেনি, তাদেরকে কি আসলে সেটার জন্য জবাবদিহিতার মধ্যে আনা হয়েছে? না না, সেটা হয় না। কি ধরা হচ্ছে? আমরা কিন্তু সে ব্যাপারে কোনো স্বচ্ছতা দেখছি না। তো মাঝখানে আপনার মনে হয় যে হুন্ডির মাধ্যমেও পাচার কিছুটা বন্ধ হয়েছিল বা কমে গিয়েছিল, আবার মনে হয় সেটা বাড়ছে। কারণ কি, আপনি কার মার্কেটে যখনই ডলারের দাম দেখবেন যেন এক ওঠানামা করছে বা বাড়ছে, তখন বুঝতে হবে যে কার মার্কেটে ডলারের ক্রাইসিস চলছে, মানে এই টাকা আবার বাইরে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই জায়গাটা অ্যাড্রেস করার জন্য সরকারের বিশেষ কিছু উদ্যোগ নেওয়া দরকার, এবং এই জায়গাগুলো যদি না করা যায় তাহলে আসলে দিন শেষে এই সরকারের সাফল্যের ওই জায়গাটা কিছুই থাকবে না। আমরা আশা রাখতে চাই যে সরকারের প্রতিটা উপদেষ্টা বারবার বলছেন যে ছেলেরা রক্ত দিয়েছে, অনেক মানুষ রক্ত দিয়েছে, এই রক্তের কাছে আমরা ছাত্র জনতা যে আত্মত্যাগ, জি, তাদের এটা কিন্তু ওনারা স্বীকার করছেন। আমরা বিশ্বাস করতে চাই যে এই যে স্বীকারোক্তিটাকে কিভাবে বাস্তবে রূপ দিবেন এবং ইতিহাস যেন তাদেরকে মনে রাখে, ইতিহাস যেন তাদেরকে দায়ী না করে, সেই জায়গাটা ওনারা রিয়েলাইজ করে একটু দেরি হয়ে গেলেও এখন যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে আমরা দৃশ্যমান কোনো উদ্যোগ দেখব এবং সেই উদ্যোগগুলো যদি আমরা কিছু রূপরেখা তৈরি করতে পারি, আগামীতে যিনি নির্বাচিত সরকার আসবে সেটি যেন এই রূপরেখার ভিত্তিতে প্রক্রিয়াটা শেষ করতে পারে। আপনি জানেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে বা রাজনৈতিক সরকারগুলোর উপরে খুব বেশি আস্থা বিভিন্ন সময় রাখা যায় না, কিন্তু যদি এই সরকার কিছু প্রক্রিয়া শুরু করতো তাহলে হতো কি, জনমতের একটা চাপে থাকতো যে এই সরকার তো এরকম কিছু উদ্যোগ নিয়ে গিয়েছিল, ভাই তোমরা এটা শেষ করো। কিন্তু এই সরকার যদি শুরুই না করে তাহলে নতুন যে সরকার আসবে তারা যে সংস্কারের মতো কিছু করবে এটা আমি বিশ্বাস করি না। বরং আগামীতে এমনও হতে পারে অতীতে যারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছে, অনিয়ম দুর্নীতি করে এই যে উদাহরণগুলো তৈরি হয়েছিল, এটা নিয়ে তারাও তাদের মতো করে কাজ করার চেষ্টা করবে, লাভবান হওয়ার চেষ্টা করবে। সুতরাং আমরা মনে করি যে এই সরকার শেষ পর্যন্ত কিছু উদ্যোগ নেবে, দৃশ্যমান উদ্যোগ নেবে এবং সেটা খুব ত্বরিত নেবে, মানে অনেক পরে নেবে। আর সরকারের হাতে খুব বেশি সময় নাই, জনগণের অবস্থাও নাজুক এবং ব্যবসায়ীদের অবস্থা তো আমরা জানি, ব্যবসায়ীদের অবস্থা আরও নাজুক। সব কিছু যদি হারিয়ে যায় তারপর আর কিছু করার সুযোগ থাকবে না। আর কিছু পজিটিভ দিক যেটা বললো যে অর্থনীতি বাইরে চাঙ্গা হচ্ছে, পাশাপাশি আপনি ট্রাম্প কিন্তু চীন সহ কিছু জায়গায় ট্যারিফ নিয়ে কিছু ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে, অপরচুনিটি, কিন্তু সেটা কাজে লাগাতে হবে। কিন্তু সরকারের মধ্যে এই ধরনের স্টাডিও আমরা দেখছি না যে এই ধরনের ঘটনা ঘটলে সেই সুযোগটা আমরা কীভাবে নিব, তার জন্য কোনো বিশেষ উইং করা, কোনো উদ্যোগ নেওয়া, সেগুলোও দেখছে না। আমার মনে হয় সেই জায়গায় কিছু উদ্যোগ নিয়ে রাখা দরকার যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সেই সুযোগটা আমরা কীভাবে কাজে লাগাবো, সরকার কী নীতিগত সহায়তা দিবে, উদ্যোক্তারা কী ধরনের উদ্যোগ নেবে, কোন কোন জায়গায় আমাদের আসলে সত্যিকার অর্থে সুযোগটা নেওয়ার সুযোগ আছে। সকল সেক্টরে তো আমরা রপ্তানি করতে পারবো না, সকল সেক্টরে আমরা ইন্ডাস্ট্রিও করতে পারবো না। যেসব সুযোগ আমাদের পক্ষে সহজে নেওয়া সম্ভব সেই ইন্ডাস্ট্রিগুলো করে যেন আমরা সুযোগগুলো নিতে পারি, এটা আমি মনে করি যে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, ছাত্র জনতার বিপুল ত্যাগের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশার পারদ অনেক চড়া। সে প্রত্যাশা পূরণে যতটা তৎপরতা থাকা দরকার ছিল তাতে ঘাটতি দেখছেন আজকে আলোচকদের কেউ কেউ। পর্যবেক্ষকরা যেমনটি বলছেন, বহু প্রাণের বিনিময়ে রাষ্ট্র মেরামতের যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে তা নিয়ে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। সুতরাং আর্থিক সহ বিভিন্ন সংস্কারে মনোযোগ আরও বাড়াতে হবে। অর্থ পাচারের সুযোগ বন্ধের ব্যবস্থাপনাগত ত্রুটিগুলো চিহ্নিত করে দ্রুত দূর করতে হবে। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে একটি শক্তিশালী ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। বিভিন্ন আর্থিক খাতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দেশে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ বাড়াতে একটি নির্ভরযোগ্য ইকোসিস্টেম তৈরি করতে হবে। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কারের একটি গ্রহণযোগ্য রূপরেখা তৈরি করতে হবে, এমন পরামর্শগুলো উঠে এসেছে আজকের আলোচনায়। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।